যদি এখানে বসেন। নমস্কার। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি আদ্দাম পীঠ থেকে সরাসরি আমরা কিছু তথ্য তুলে ধরেছিলাম এবং আমাদের প্রথম এপিসোডে আপনারা দেখেছিলেন আদ্যাপীঠের অনেক ইতিহাস নিয়ে আমরা আলোচনা। আমাদের সাথে পেয়ে গেছি ব্রহ্মচারী বিবেক ভাইকে। ওনার কাছ থেকে জেনে নেব আজকে অন্নদা ঠাকুরের জীবন কাহিনী আমাদের দর্শকদের জন্য। সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার, আমি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই বলছি। অন্নদা ঠাকুরের জীবনী তো অনেক লম্বা, কিন্তু সব তো বলা সম্ভব হবে না, এবং একটা মহাপুরুষের জীবনী একটা বলা মানে ধৃষ্টতা, এবং একটা ঘটি নিয়ে সমুদ্রের জল মাপার মতো, কিংবা ছাদে উঠে আকাশের দৈর্ঘ্য প্রস্থ মাপার মতো। তাই আমি কিছু কিছু বলার চেষ্টা করছি। হয়তো কিছু এলোমেলো হয়ে যাবে। আপনারা সেটা আমাদের যে স্বপ্নজীবন বই আছে, স্বপ্নজীবন বইটা যদি কিনে পড়েন আমাদের পুরো সম্পূর্ণ ইতিহাসটা জানতে পারবেন। অন্নদা ঠাকুর চট্টগ্রামের লোক ছিলেন, রাউজান গ্রামের। তা উনি এখানে এসেছিলেন কবিরাজি পড়াশোনা করার জন্য। তো ওখানেতে যখন আমাদের প্লেগ রোগে আক্রান্ত হচ্ছিল মানুষ এবং মড়ক লেগে যেত, গরু ছাগল মানুষ সব মারা যাচ্ছে, সেই সময় ওনার প্রাণ কেঁদেছিল যে আমি গিয়ে কিছু ওষুধ তৈরি করব, নিজে কবিরাজি পড়াশোনা করে গাছগাছড়া দিয়ে তৈরি করে মানুষের উপকারে আসব। তখনকার দিনেতে ব্রাহ্মণ সন্তান একটা ডাক্তারি করবে, এটা একটা খুব লজ্জাজনক ব্যাপার ছিল। তা তিনি সেটাকে অবজ্ঞা করেই তাই এখানে কলকাতায় এসে পরীক্ষায় পাশ করলেন এবং কবিরাজি পেটেন্ট ওষুধ কিছু তৈরি করলেন, করে অভয়া সুধা বলে একটা নাম দিয়ে, তখনকার পেপারেতে সব বেরিয়েছিল, বসুমতী যুগান্তর যেসব পেপার ছিল সেইখানেতে পুরো অ্যাড হয়েছিল। তো যে এবং সেখানেতে যে একটা ডিসপেন্সারি করে খুলে বসবেন। তা ওনার বন্ধু ক্লাসমেট একটা শচীন বোস, জমিদার বাড়ির ছেলে, তো তখনকার দিনে তিনি 10,000 টাকা দিয়েছিলেন, দিয়ে আর ইনার পরিশ্রম দিয়ে সেটা শেয়ারেতে কারবার করার জন্য। তখন এমতো অবস্থায় ডিসপেন্সারি সাজানো হলো সব কিছু ওষুধপালা করে। তখন কিন্তু রামকৃষ্ণদেব আদেশ দিলেন যে এটা তোমার জন্য নয়, তুমি চলে যাও, ঝুলন পূর্ণিমার দিন রাত্রে লজমঞ্জলায় তোমাকে থাকতে হবে, তোমাকে তারপর সেখানে গিয়ে যেরকম যেরকম নির্দেশ হবে তুমি সেটা পালন করবে। তখন উনি গেলেন, অনেক বহু কষ্টে বহু পরীক্ষার মধ্যে দিয়ে সেখানেতে গেলেন। যাওয়ার পর সেখানেতে কালীকুণ্ডলীর যে ধর্মশালা রয়েছে সেখানে একটা ইদারা রয়েছে, এখনও পর্যন্ত সেই ইদারাটা রয়েছে, এখন পরিত্যক্ত অবস্থায়। তো ওই ইদারার মধ্যে 4 কোণে 4টে ঘর আছে, মাঝখানেতে জল। কিন্তু সেই 3টে ঘর অন্যান্য সাধুরা ছিলেন, একটা ঘর ফাঁকা পড়েছিল। তখন ওখানকার কেয়ারটেকার বললেন যে তাকে বললেন যে এরকমভাবে একটা ঘর দাও আমাকে। বললেন না, এই ঘরটা দেওয়া যাবে না, এটা একটা বড় সাপ আছে, সাপ আছে, তাই এখানেতে দেওয়া যাবে না, কোনো সাধু থাকতে পারে না। তখন উনি সাহস করে বললেন রামকৃষ্ণদেবের কাজে যখন এসেছি, মেলা প্রাঙ্গণ, সেখানে ঘর পাওয়া যাচ্ছে না, তা তুমি আমাকে এইটাই দাও। তাতে ঠাকুর রামকৃষ্ণদেব কৃপা করে যা করবেন করবেন। তখন তিনি কি করলেন, সেই ঘরটাই নিলেন। তখন একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল, সেখানেতে পুজো পাঠ করলেন, করার পর ধ্যানে বসলেন। ধ্যানে যখন বসেছেন তখন কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন যে সেই সাপ, বিশাল সাপ সামনে ফস ফস করে আওয়াজ করছে। তখন সেখান থেকে যখন আওয়াজ করছেন তখন অন্নদা ঠাকুর দেখলেন যে হ্যাঁ, এ তো সাপ এসেছে, ঠিক আছে ঠাকুর তুমিই এসেছো, তুমি বিপত্তারণ কল্পতরু, অনেক তোমার ডিগ্রি, অনেক তুমি ভক্তবাঞ্ছা, এরকম তোমার নাম আছে। তা ঠিক আছে, তুমি যখন এসেছো তুমি জয় শ্রীরামকৃষ্ণ বলে তুমি আমায় কৃপা করো বলে তখন আরও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তখন বসলেন, যায় যাবে রামকৃষ্ণদেবের নাম নিয়ে আমার শরীর চলে যাবে বলে তখন দৃঢ় সংকল্প নিয়ে বসলেন। কিছুক্ষণ এরকম ধ্যানস্থ অবস্থা থাকলেন। থাকার পরে দেখেন যে স্বয়ং রামকৃষ্ণদেব পাশে বসে ওনার পিঠ চাপড়াচ্ছেন। সাবাস, তোমার জীবনের একটা বিশাল পরীক্ষা, আজকে তোমার মৃত্যু যোগ ছিল, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। এই উত্তীর্ণ হয়েছে যে তুমি যাও, বাংলায় যাও, গিয়ে আমাদের যে আড়িয়াদহ রয়েছে, শিব মন্দির রয়েছে,
এখান থেকে তুমি কালীঘাট পর্যন্ত এটা হচ্ছে মাতৃক্ষেত্র, এখানে তোমায় মন্দির স্থাপনা করতে হবে। পরে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628। এখানেতে উন্নত ঠাকুর ফিরে এসে তখন তিনি মূর্তি যে প্রাপ্তি হলো যে আমাদের ইডেন গার্ডেন থেকে, সেখানে 1321 সালে উনি সেই মূর্তিটা প্রাপ্তি হলেন এবং ওনাকে যে স্বপ্নাদেশ হয়েছিল সেই স্বপ্নাদেশ ছিল 1325 সালে। হ্যাঁ, তারপর উনি সিদ্ধি লাভ করলেন 1327 সালে। তারপর আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ তৈরি হলো, এটা 1328 সালে। আদিষ্ট মন্দিরের ভিত্তি স্থাপন হয় সেটা 1334 খ্রিস্টাব্দে, আর মহাসমাধি ওনার হয়ে যায় 1335 খ্রিস্টাব্দে। আর আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1967 সালে 14 এবং 15ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনকে। তখন দুদিন মন্দিরের মধ্যে জনসাধারণ সবাই উঠে পুজো দিতে পেরেছিলেন। যখন এটা দিয়েছিলেন তখন রামকৃষ্ণদেব বললেন যে এটা সকলের জন্য মন্দির খোলা থাকবে না, এটাকে একটা বেষ্টনী দিয়ে ঘিরে রাখতে হবে, পূজারী সেবায়িত ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না এর মধ্যে। কেননা অন্নদা ঠাকুর বলেন, কেন ঠাকুর, যে না এই মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্যে অনেকে সূচি অসুচি এই সবগুলো যে ব্যাপার আছে, অসৌজ, সেই সব গায়েতে উঠলে পরে এটা মন্দিরের অপবিত্র হয়ে যাবে, সেই জন্যে এটাতে শুধু যারা পূজারী সেবায়িত থাকবে তারাই প্রবেশ করতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। এবং যেহেতু এটা 12 বৎসরের মধ্যে মন্দিরটা কমপ্লিট হয়নি, রামকৃষ্ণদেব বলেছিলেন যে 12 বৎসরের মধ্যে যদি মন্দির কমপ্লিট হয়ে যায় তাহলে সবাই ঢুকতে পারবে। তখন কিন্তু বিল্ডাররা অফার দিয়েছিলেন যে 12 বছর কেন, আমরা তার আগেই কমপ্লিট করে দেবো, আমাদেরকে অর্ডার দেওয়া হোক। তখন রামকৃষ্ণদেবের নির্দেশ হলেন, স্বপ্নাদেশ দিলেন যে না, এটা একক বা 2-3 ব্যক্তির দ্বারা এই মন্দির হবে না, এই মন্দিরে তো সকল ভক্তের অবদান থাকবে, সকল ভক্তের অবদান থাকবে। তখন অন্নদা ঠাকুর প্রশ্ন করে, কেন ঠাকুর, বলে যে যদি 2-3 জনের জন্য দ্বারা এই মন্দির করা হয় তাহলে কিন্তু নেক্সট জেনারেশন তখন তাদের দাবি করবে, কোর্ট কাচারি হবে, কেস হবে, নানা রকম হবে। যার জন্য রামকৃষ্ণ চিন্তা ভাবনা করে যে সকল ভক্তের যদি অল্প অল্প যদি অবদান থাকে তাহলে কেউ এককভাবে দাবি করতে পারবে না, হ্যাঁ, যে এটা তো সেই জন্যেই এটা এইভাবে তিনি করালেন আর কি মন্দিরটা। এবং এখানকার যে পূজার বিধি তো এর আগেই আপনারা শুনেছেন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে চলে। এবং এই মন্দির যে দর্শন করার জন্য ভোরবেলা সূর্য উদয়ের 1 ঘন্টা আগে এবং 10টা, 10:30 থেকে 11টা এটা স্থায়ী টাইম, শীত গ্রীষ্ম বর্ষা, আর সন্ধেবেলাটা হচ্ছে সূর্যাস্তের 1 ঘন্টা পরে। এই রকমভাবে চলতে থাকবে, মানে শীতের সঙ্গে গরমের সঙ্গে যে পার্থক্য হয় তার এটা সকালবেলা 1 ঘন্টা আগে আর সন্ধেবেলা হচ্ছে 1 ঘন্টা পরে সূর্যাস্তের। এইভাবে মন্দির খোলা হবে। আর 52টা তিথিতে আমাদের এখানে সারাদিন মন্দির খোলা থাকবে। সারাদিন বলতে ভোরবেলা যদি আমাদের 4টে মন্দির খোলে 12টা পর্যন্ত খোলা থাকবে, 12টা থেকে 3টে পর্যন্ত বিশ্রাম, 3টে থেকে আবার রাত্রি 7টা পর্যন্ত এখন খোলা থাকছে। এইভাবে মন্দির খোলার ব্যবস্থা থাকবে। অন্নদা ঠাকুর যে মন্দির স্থাপন করলেন, তা স্থাপন করার পর নিজের যে জটাভার ছিল সেটা আমাদের উত্তর পূর্ব কোণেতে সেখানে ভিতের মধ্যে দিয়ে তখন উনি অসুস্থ হয়ে পড়লেন দেওয়ার পরেতে, কেননা কঠিন তপস্যা করেছিলেন ঋষিকেশেতে, সেখানে 7 দিন প্রায় অনাহারে অনিদ্রায় ওনার কেটেছে। তা সেই ধাক্কাটা সামাল দেওয়ার জন্যে দিতে পারলেন না। আর তখন কী হলো, ডাক্তারবাবুদের দেখিয়েছিলেন, ডাক্তারবাবুরা বললেন যে ওনাকে কোনো বায়ু পরিবর্তন করতে হবে, কোনো জায়গায় নিয়ে যেতে হবে। তখন আমাদের উড়িষ্যায় একজন দম্পতি 2জন, তারা তাদের সন্তান ছিল না, ওনারা পুরীতে নিয়ে যান, নিয়ে গিয়ে সেখানেতে তার সেবা শুশ্রূষা করেন। কিন্তু এতই অসুস্থ হয়ে পড়েন এবং ওনাকে সেখানেতেই তার মহাসমাধি হয় এবং পুরীতে যে মহাশ্মশান আছে সেখানেতেই ওনার দেহ দাহ করা হয়। কেননা তখন আদ্যাপীঠের এমন অবস্থা ছিল না যে ওখান থেকে একটা বডি নিয়ে এসে আবার এখানেতে করবে, কেননা খুব কষ্টে এবং এর থেকে ওর থেকে চাঁদা তুলে ভিক্ষা করে তখন এই মন্দিরকে প্রতিষ্ঠা করা হয়। এবং নির্দেশ ছিল যে কারো কাছে কিছু চাইবে না, যে যতটুকু সাহায্য দেবে তাতেই যথেষ্ট মনে করে নেবে। হ্যাঁ, কোনো বাইন্ডিং ছিল না যে এত টাকা দিতে হবে, এত করতে হবে, যে যা দেবে। আগেকার দিনে সেই 4 আনা পয়সা দিত একজন, তা সেখানেতে সেই গড়িয়ার ওখানে
তখন আমাদের যে লেবুতলা পার্কের যে আশ্রম আছে এক মহারাজ, হ্যাঁ, সুধাংশু ভাই বলে, তা উনি ওখানে গিয়েছিলেন। তা এক ভদ্রলোক 4 আনা পয়সা দেবেন, তা সেখানেতে তা ওখানেতে দেখলেন যে এত দূর যাব, আবার সকালবেলা আসবো। উনি বললেন যে না, আজকে হবে না, তোমাকে কালকে দেবো, কালকে এসো। তা উনি তখন কি করলেন, বিকেলবেলার দিকে গিয়েছিলেন, তখন রাত্রিতে ওই টাইম কলের জল খেয়ে ওনার বারান্দাতেই মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তারপরে ভদ্রলোক যখন সকালবেলা মর্নিং ওয়ার্কে যাচ্ছেন, যে কি হলো, এখানে কে শুয়ে আছে, এই কে কে, তখন বলছে যে আমি। বললে কী হলো, তুমি যাওনি? বলছে না না, বললেন যে কালকে দেবো, সেই জন্যে আমি এখানে জল খেয়ে আর এই শুয়ে পড়লাম, যে আবার যাব আবার আসবো, আমাকে তো ট্রাম ভাড়া চলে যাবে তাহলে বেশি, হ্যাঁ, 10 পয়সা যদি চলেই গেল তাহলে আমার 15 পয়সা থাকবে, তাহলে সঙ্গের আর কী হবে, তাহলে তো সেই রকমভাবে আমি যার জন্যে একেবারে কালকেই নিয়ে যাব। তখন ওনার স্ত্রীকে বললেন যে দেখো কি অবস্থা, তুমি সামলাও। তখন আবার ওই মা তখন তাকে খাওয়া দাওয়া দিলেন, করলেন, দেওয়ার পর তাকে বেশ অনেকগুলো একটা টাকা দিয়ে দিয়েছিলেন মনে, হ্যাঁ, দিয়ে যে হ্যাঁ ঠিক আছে, তুমি যে থেকেছো বাবা, আমার অপরাধ হয়ে গেছে, কিছু মনে করো না কোনো। এখনও তারা আরও বেশি বেশি করে টাকা পয়সা দান করেন। এইভাবেই মানে মায়ের ঠাকুরের দেহ তো তখন আনা যায়নি, কোনো দেখতে পেলেন না, কিন্তু উনার যে ছবি তুলে তার মূর্তি প্রতিষ্ঠিত করা আছে আমাদের যুগল মেন যে মন্দির, আদিষ্ট মন্দির, তার পেছনেতেই যুগল মন্দির আছে। সেই যুগল মন্দিরের একদিকে আছেন অন্নদা ঠাকুর এবং ওনার সহধর্মিণী মণিকুন্তলা মা, উনি ওনাদের মূর্তি দেখতে পাবেন, আপনারা আসুন, ওখানে দেখতে পাবেন। তার পেছনে আছে, ওখানেতে রাজহাঁস পাবেন, পুকুর পাবেন, এবং তারও একটু আগে গেলে পরে গোশালা দেখতে পাবেন। তার কিছুটা আরেকটু আগে যাবেন, তখন দেখতে পাবেন যে বানস্পস্ত আশ্রম এবং সাধক আশ্রম। তার পেছনেতেই রয়েছে পলিটেকনিক কলেজ, বিএড কলেজ। তার পেছন দিকে আরও চলে যাবেন, দেখতে পাবেন যে অনাথ প্রায় 350 ছেলে রয়েছে, সেখানে তাদের খেলার মাঠ রয়েছে এবং তাদের পড়াশোনা হয় এবং আবাসিক তারা থাকে, এটাও আপনারা পরপর দেখতে পাবেন। শুধু আপনারা যে সামনে এসেই পুজো দিয়ে চলে যান এটা করবেন না, বাকি সব কিছু দেখুন। এবং আমাদের সামনেতেই ডাক্তারখানা রয়েছে, সেখানেতেও যে গরিব মানুষের সেবা হচ্ছে, এখানে আল্ট্রাসোনোগ্রাফি, ইকো, অনেক রকমের ব্লাড টেস্ট, এক্সরে, ইসিজি বিভিন্ন রকম, এবং কম পয়সাতে আরও অন্যান্য ডাক্তারবাবুরা এসে এখানেতে সেবা দিচ্ছেন, এটাও আপনারা দেখতে পাবেন। এবং 1টার সময় পরে এলে পরে দেখবেন যে যারা অনাহত, যারা খাবার পায় না, তাদের পয়সা নেই কোনো, তারাও কিভাবে প্রসাদ পাচ্ছে, এটাও আপনারা এলে দেখতে পাবেন। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।